নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। নববর্ষ উপলক্ষে আমার ছোট্ট নিবেদন ছিল শরৎজিৎ চক্রবর্তীর অসম্ভব সুন্দর একটি গল্প কম্পাস। প্রথম পর্ব চ্যানেলে অলরেডি চলে এসেছে। যারা এখনো শোনেননি তারা ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অবশ্যই গল্পটি শুনে আসুন। আর যারা শুনেছেন তাদের জন্য দ্বিতীয় পর্ব। আপনাদেরই সুবিধার্থে আগে আমি প্রথম পর্বে ছোট্ট করে একটু আলোচনা করে নিই। দেখে নিন প্রথম পর্বে ছোট্ট এক ঝলক। আগেই বলে রাখি, অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকমই সুন্দর সুন্দর গল্প, উপন্যাস এবং সাহিত্য পেতে। আর কি শুনতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান অভিমত আমার ভীষণভাবে উৎসাহিত করে এরকমই গল্প পড়ে আপনাদের কাছে উপস্থাপন করতে। চলুন প্রথমেই শুনে নিই প্রথম পর্বের এক ঝলক। শুনছেন শরৎজিৎ চক্রবর্তীর কম্পাস গল্পটি। যাদবপুর ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হয় বেশ কয়েকটি নতুন নতুন ছেলেমেয়ে। অদিত্য, ইলেশ, রচিত, সিমি ও মৌরিমা। গল্পের প্রথমেই আমরা জানতে পারি উষ্মিল নামে একটি মেয়ে মৌরিমাকে খুঁজতে বেরিয়েছে। তার দাদুর একটা ডায়েরি, একটা বই এবং কিছু জিনিসপত্রকে সঙ্গে করে। তার মধ্যে একটা কাঠের বাক্স ছিল। এই উষ্মিল পড়াশোনা করছে বিদেশে, করছে সে পিএইচডি। কলকাতা সম্বন্ধে তার তেমন কোনো ধারণা নেই। সে তার দাদুর ওই ডায়েরি এবং একটি সুন্দর গল্প আর একটা কাঠের বাক্সকে সাহায্য করে চলে আসে কলকাতায়। বুঝতে চায় মৌরিমাকে। মৌরিমা বেশ কিছুদিন পর এই ক্লাসে জয়েন করেছিল। প্রথম দেখাতেই অদিত্যের তাকে ভালো লেগে যায়। এই ভালো লাগাটা সে জীবন পর্যন্ত অদিত্য মুছে ফেলতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে অদিত্য একজন ভীষণ বড় লেখক, কিন্তু তার প্রত্যেকটি গল্প, উপন্যাস এবং সাহিত্যে যে মেয়ে ক্যারেক্টারটিকে দেখা যায়, অর্থাৎ যে নায়িকা হয়, সেই নায়িকা একই রকম দেখতে। সেই পাতলা ঠোঁট, পাতলা নাক, বড় বড় টানা চোখ, প্রত্যেকটা বিশেষত্ব একই। সবারই মনে হয় নিশ্চয়ই দাদু কাউকে ভালোবাসে বা ভালোবাসত। জানা যায় এই অদিত্য শেষ জীবন পর্যন্ত বিবাহ করেনি। উষ্মিল খুঁজছে মৌরিমাকে। তার একটি বিশেষ কারণ আছে। এই কারণটা শুনতে গেলে আপনাদেরকে শুনতে হবে গল্পের শেষ পর্যন্ত। তার দাদু উষ্মিলকে সবটা জানায়, তার ইউনিভার্সিটির ঘটনা, তার প্রথম প্রেম এবং দেয় একটি ডায়েরি ও গল্প। উষ্মিল এবং ঋতু খুঁজতে বেরোয় মৌরিমা সেনকে। এইভাবে খুঁজতে খুঁজতে তারা কত কিছু আবিষ্কার করে সেই নিয়ে আজকের পর্ব। আজ কম্পাসের দ্বিতীয় পর্ব। কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঋতু এবং উষ্মিল চলেছে মৌরিমা সেনকে খুঁজতে। প্রথম দিন তারা বেরিয়েছিল খুঁজতে, গিয়েছিল তাদের বাড়িতে, কিন্তু সেখান থেকে জানা যায় তারা এই বাড়ি বিক্রি করে অনেকদিন হয়েছে চলে গেছে। ঋতুর কাছে একটা ফোন আসে, সেই ফোনটা তার দিদির। এখান থেকে ঋতুর ব্যাকগ্রাউন্ড জানা যায়। এই ঋতু খানিকটা অদিত্যের মতোই পরিবার, দরিদ্র পরিবারের এক ছেলে। তার দিদিকে সে ভীষণ ভালোবাসে, কারণ ছোট থেকে তার দিদির কাছে যা থাকতো বা নাই থাকতো তার দিদি জোগাড় করে তার ভাইকে এনে দিত। ঋতুও তার দিদিকে আজও ভীষণ ভালোবাসে। তার দিদির একটা চোখের জল সে সহ্য করতে পারে না। এই দিদি একটা ভুল করে ফেলেছিল। দিদি ছিল রায়পুর অঞ্চলের ডাক সাইটে সুন্দরী। তার পেছনে পড়তো না এমন কোনো ছেলে বুড়ো ছিল না। কলেজে ভর্তি হওয়ার সময় একটু সমস্যা দেখা দেয়। সেই সময় হিতেশ বলে একটি ছেলে প্রাণপণ চেষ্টা করে তার ভর্তি। এখান থেকেই হিতেশের সাথে তার দিদির আলাপ হয়। উঠতি বয়সের দুটি প্রস্ফুটিত কুড়ি থেকে ফুটে ওঠে ফুল, জন্ম নেয় জেনি। কিন্তু তাদের বিবাহের আগে এইটা মেনে নিতে পারে না তার মা বাবা। বাবা কিছু বছর পরে মেনে নিলেও তার মা এই ঘটনাকে কিছুতেই মেনে নিতে পারে না, পরিবার এবং সমাজের ভয়ে। এই হিতেশ সরকারি চাকরি করে, কিন্তু সরকারি চাকরি ছাড়া সে মানুষ হিসাবে জঘন্য, জন্তু জানোয়ারেরও অধম। সে তার দিদিকে বিভিন্নভাবে টর্চার করে। সময় সুযোগ পেলেই সুইটি বলে একটি মেয়ের সাথে চলে যায়। তার দিদি সব অত্যাচার সহ্য করেও মেনে নিতে বাধ্য হয়, কারণ সে জানে সে ভুল অলরেডি করে ফেলেছে। এই দিদিকে বিভিন্নভাবে অত্যাচার করে হিতেশ। তার দিদি প্রায়ই ঋতুকে ফোন করে। তার দিদি চায় ঋতু শুধু একবার আসুক, এইটুকুই।
জিতু যায় তার দিদিকে দেখতে। একবার তো ভীষণ মেরেছিল, কালশিটের দাগ ছিল দিদির গায়ে, দেখতে গিয়েছিল জিতু। আর একবার তার জামাইবাবুর দুর্ঘটনা। এরকম করে প্রায়ই তার দিদি তাকে ফোন করে। তার দিদির ফোন পেলেই জিতু দৌড়ে যায় তার কাছে। প্রথম দিন যখন উসমিনের সাথে সে প্রথম বেরিয়েছিল মৌরিমার বাড়ির খোঁজে, তখন বাড়ি খুঁজে পেলেও জানতে পারে যে মৌরিমারা সেখানে থাকে না। এটা জানতে পারার পর উসমিনের কাছে সে ছুটি চেয়েছিল। তার কারণ ছিল তার দিদি। তার দিদি তাকে ফোন করেছিল। সেদিন উসমিন খুব একটা বুঝতে পারেনি, রাগ করেছিল সে চলে যাওয়ায়। এর পরবর্তীতে সে আবার বের হয় উসমিনের সাথে মৌরিমার খোঁজে। এইখানে আমরা চলে যাই আবারও 3 জেনারেশন আগে, তার দাদুর সময়। এই দীপু অর্থাৎ অদিত্য মুখার্জি বোমায় তার হাত কেটে গিয়েছিল। মৌরিমা এসেছিল তার বাড়িতে। এইখান থেকে তাদের প্রেমের প্রথম সূত্রপাত হয়। মৌরিমা তাকে ভালোবাসত, কিন্তু প্রকাশ করেনি। একদিন শিমির সাথে যাওয়ার সময় সে নিমন্ত্রণ করে অদিত্য মুখার্জিকে তার বাড়িতে একটা অনুষ্ঠান উপলক্ষে। যথাসময়ে মৌরিমার জন্মদিনের পার্টিতে দীপু উপস্থিত হয় তার দাদার জামা পরে, কারণ তার কাছে কোনো ভালো জামা কাপড় ছিল না। মৌরিমা তাকে তার জেঠুর সাথে আলাপ করিয়ে দেয়। জেঠুর কাছে গিয়ে জেঠুর প্রশ্নবাণে বিধ্বস্ত হয়ে দীপু ফিরে আসে। তারপর মৌরিমা আর একজনের সাথে তাকে আলাপ করিয়ে দেয়। এই ছেলেটির নাম তনুময়। সে ডাক্তার। একটা আগাম কথাবার্তা চলছে বাড়িতে। বাড়ির সকলেই তনুময়কে ভীষণভাবে পছন্দ করে। মৌরিমা কিন্তু এই বিয়েতে রাজি নেই। অদিত্যর সাথে পরিচয় হওয়ার পর থেকে মৌরিমা তার মন প্রাণ অদিত্যকেই দিয়ে বসেছে, কিন্তু সে বাড়ির বিপক্ষে যেতে রাজি নয়। তাই সে চায় অদিত্য একজন ভালো মানুষ হয়ে উঠুক, তারপর সে অদিত্যর সাথেই বিবাহ করবে। কিন্তু তার জন্য তার ভীষণ তাড়া। এক ডাক্তারের সাথে তার কম্পিটিশন শুনে সে ভীষণভাবে দৌড়ে বসে যায়। সেভাবে বাড়ির লোকজন আমাকে কেন পছন্দ করবে, এত ভালো একজন ডাক্তার থাকতে। কিন্তু এটা ভেবেও তার ভীষণ ভালো লাগে যে মৌরিমাও তাকেই চায়। অতএব চেষ্টা করে দেখা যেতেই পারে। কি করে সে বলবে সে লেখক হতে চায়। এরপর অদিত্য চায় একটা চাকরি করতে। পড়াশোনার সাথে সাথে সে চাকরির খোঁজ করতে শুরু করে। সেই দিন জন্মদিনের পার্টিতে আসলে মৌরিমা তাকে নিয়ে গিয়েছিল মৌরিমার বেডরুমে। সেখানে মৌরিমা অদিত্যকে দেখায় তার ভীষণ প্রিয় একটি জিনিস। এটা ছিল নর্থ ইন্ডিকেটিং একটি কম্পাস। মৌরিমার বাবা তাকে এটা দিয়েছিল। তার বাবা পরবর্তীতে তাকে সাউথ ইন্ডিকেটিং কম্পাসটাও দেবে। মৌরিমা অপেক্ষায় ছিল কবে তার বাবা সেটা দেবে, কিন্তু তার বাবা আর তার বেঁচে নেই। তাই সে অদিত্যকে এই সমস্ত ঘটনা বলে। অদিত্য তখন তাকে কথা দেয় অবশ্যই সে কোনো না কোনো দিন সাউথ ইন্ডিকেটিং কম্পাসটা তাকে দেবেই। এই জেদ তার মধ্যে ছিল শেষ দিন পর্যন্ত। এরপর ঘটনা আবার ফিরে আসে বর্তমানে, জিতু আর উসমিনের কাছে। এই মৌরিমার খোঁজ করতে গিয়ে কখন যে জিতু আর উসমিন দুজন দুজনকে ভালোবেসে ফেলে তারা বুঝতেও পারে না। ঘটনাটা হয় এই রকম। একদিন হঠাৎ জিতুর বাড়িতে তার মা বাবা এসে উপস্থিত, কারণ তার মায়ের চোখের অপারেশন আছে। ডাক্তার বেশ কিছুক্ষণ পরে তাদেরকে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট। অতএব সময় বেশ অনেকটাই। সময়টা শীতকাল। জিতুর মেসে বসে আছে তার মা বাবা। তার বাবা স্নানের জন্য যায় স্নানাগারে। হঠাৎ একটি সুন্দরী উঠতি বয়সী মেয়ে এসে উপস্থিত হয় জিতুর রুমের মধ্যে। তার মা দেখেই এক ঝলকে ভাবে আঁখি। আসলে আঁখি ছিল জিতুর ছোট বয়সের প্রেম। আঁখির জন্য জিতু সবকিছু করতে রাজি ছিল সেই বয়সে। সে তার বাড়িতে আঁখির নামটা বলেও রেখেছিল ভবিষ্যতের জন্য। কিন্তু সময় ঘুরতে থাকে, জিতু বড় হয়। জিতুর আজ আর ভালো লাগে না আঁখিকে, কিন্তু তার মায়ের সেই নামটা মনে থাকে। তার মা ভাবে এই বোধহয় আঁখি। তার মায়ের ভীষণ পছন্দ হয়ে যায় এই মেয়েটিকে। এখানে জিতুর মা বাবার সাথে বেশ খানিকক্ষণ গল্প করার পর উসমিন চলে যায়। জিতু জানতে পারে না তাদের মধ্যে কি কথা হয়। উসমিন সেদিন চলে যায় ঠিকই, কিন্তু মনে রাখে তার মায়ের বলা প্রতিটি কথা। জিতু চায় ব্যাংকে চাকরি করতে, তার জন্য বেশি টাকার প্রয়োজন। এই মুহূর্তে দাঁড়িয়ে কোচিং এ ভর্তি হওয়ার মতো টাকা জিতুর কাছে নেই। আবার খোঁজ শুরু হয় মৌরিমা। এখানে তারা সিমির ঘর খুঁজে পায়। জানতে পারে জোর করে সিমির বিবাহ দেওয়া হয়েছিল একজনের সাথে। উসমিন অসুস্থ থাকায় জিতু একাই পৌঁছে যায় সিমির বাড়িতে। এখানে সে জানতে পারে সিমি আর কথা বলতে পারে না। বেশ কয়েক বছর হলো সিমি শয্যাশায়ী।
সে ভীষণভাবে অসুস্থ হয়ে ফিরে আসে জিতু উষ্মিলের কাছে। এখানে বিভিন্ন ওঠাপড়ার মধ্যে দিয়ে জিতুকে যেতে হয়। একদিন জিতুর মনে হয় এই কাজ সে ছেড়েই দেবে, কিন্তু উষ্মিল তাকে বাধ্য করে তাকে সাহায্য করতে, কারণ উষ্মিল তাকে ভালোবাসে। জিতু ভাবে এমন মেয়ে রূপকথাই ভালো, বাস্তবে নিজের ঘরে মানায় না। এরপর জিতু উষ্মিলকে জানায় মৌরিমা সেরে যদি কোনো একটা ছবি তার পাওয়া যায় তো খুব ভালো হয়। উষ্মিল তাকে একটা ছোট্ট পাসপোর্ট সাইজের মৌরিমার ছবি দেয়। ছবিটা ছিল সাদা কালো। সেটা পকেটে রেখে জিতু ঘুরতে থাকে মৌরিমা। চারিদিকে খুঁজেও মৌরিমাকে পাওয়া যায় না। জিতু যখন ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড, তখন একদিন হঠাৎ করে আখির ফোন আসে। আখি তাকে বলে তার বাড়ি আসতে, কারণ সে নাকি ভীষণ অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। এখানে জানা যায় যে আখির বিবাহ হয়ে গেছে, কিন্তু বিয়েতে তারা খুশি নয়। তাদের দুজনের ডিভোর্সের প্রায় মুখোমুখি। আখি আবারও চায় জিতুর সঙ্গ। আখি ভাবে জিতু আজও বোধ হয় আখিকে ভালোবাসে, কিন্তু জিতু আর উষ্মিলে। আখি তাকে মিথ্যে বলে ডেকে আনে তার ফ্ল্যাটে। কিন্তু সেখানে এসে দেখে ছোট্ট মতো একটা ঘরের মধ্যে আখি বাস করে। জানতে পারে আখি মিথ্যে বলে তাকে ডেকে এনেছে শুধুমাত্র তার সাথে কিছুক্ষণ বসার জন্য। অসম্ভব রেগে গিয়ে যখন জিতু ঠিক বেরিয়ে যেতে যাবে ঘর থেকে, ঠিক অমন মুহূর্তে টানা হেঁচড়াতে আখি ছিঁড়ে ফেলে জিতুর পকেট। পড়ে যায় মৌরিমার সেই ছবিটা। এখানে জানা যায় মৌরিমা হলো আখির ছোট দিদা, অতএব আখির পরিবারেরই একজন। আখির সাহায্য নিয়ে জিতু এবং অশ্মিল পৌঁছে যায় মৌরিমার কাছে। এরপর জিতু চায় উষ্মিলের সাথে মৌরিমার সরাসরি যোগাযোগ করিয়ে দিতে। আসলে কেনই যে সে মৌরিমাকে খুঁজছে সেটা কিন্তু জানে না, তবে সে চায় উষ্মিল নিজের মুখেই তাকে জানাক। তার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, কিন্তু জানতে পারে সে পুরী বেড়াতে গেছে। দুটো মেয়ের সাথে মৌরিমা থাকে এখন কলকাতাতে। চলে যায় মৌরিমার বাড়িতে। প্রথমটা মৌরিমা ভীষণ অবাক হয় যখন দেখতে পায় সেই ডায়েরি উষ্মিল তাকে দেয়। উষ্মিল বলে উষ্মিলের বাবার কাকা ছিলেন এই অদিত্য মুখার্জি। মৌরিমার চোখ জলে ছলছল করে। মৌরিমা যখন জানতে পারে অদিত্য শুধুমাত্র মৌরিমার জন্য আর কারোর সাথে বিবাহ করেনি, মৌরিমার কষ্ট হয়। মৌরিমা চায় তাকে দেখতে, কিন্তু জানতে পারে আজ আর অদিত্য বেঁচে নেই। বিভিন্ন দেশ বিদেশ ঘুরে তার সেই প্রেমিকার জন্য প্রিয় সাউথ ইন্ডিকেটিং কম্পাস সে জোগাড় করেছিল। মৃত্যুর পর সে দিয়ে যায় মৌরিমাকে, কারণ বহু বছর আগে সে কথা দিয়েছিল মৌরিমাকে সে সাউথ ইন্ডিকেটিং কম্পাস দেবেই। কম্পাস পেয়ে মৌরিমার চোখ জলে ভরে যায়। এরপর সেখান থেকে বেরিয়ে আসে উষ্মিল এবং জিতু। উষ্মিলের এবার ফ্লাইট আছে, তাকে ফিরে যেতে হবে তার নিজের দেশে। উষ্মিলের কষ্ট হলেও কাজ তো করতেই হবে। গাড়িতে বসে বোঝা যায় জিতু ভীষণভাবে কষ্টে আছে। উষ্মিলকে সে ছাড়তে চায় না। সেও বোঝে বুকের ভেতরে কিছু যেন চাপা দিয়ে আছে। এই কষ্টটা কাউকে বোঝানোর নয়। এয়ারপোর্টে নেমে জিতু তাকে পাসপোর্ট ধরিয়ে দেয় এবং বলে সময় কিন্তু আর বেশি নেই, চটজলদি যেতে হবে। উষ্মিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর তাকে কিছু টাকা দেয়। বলে টাকাটা কিন্তু পুরোপুরি দিলাম না, সুদ সহ ফিরিয়ে নেব সময় এলে। বছরখানেক পর ফিরে আসবো। গল্প এখানেই শেষ হয়। অদিত্য আর মৌরিমা মিলিত হতে না পারলে জিতু আর অশ্মিল আশা করি ঠিক মিলিত হবে। পাঠক হৃদয় থেকে আমার মনে হয় অশ্মিল ঠিক ফিরে আসবে অদিত্যের কাছে। আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। গল্পটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকমই সুন্দর সুন্দর গল্প শুনতে। দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই আসি। ধন্যবাদ। নমস্কার।